হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো যারা কিন্তু আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কিন্তু সামনে যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তাদের জন্য কিন্তু আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই যে প্রশ্নগুলো ইভিএস রিলেটেড। কারণ ইভিএসের যে প্রশ্ন ধরন 2023 সালে যে প্রশ্ন হয়েছিল সেখানে বুঝতে পেরেছো বিভিন্ন টপিক থেকে প্রশ্ন দিয়েছিল। তো আজকের যে টপিকটা থাকছে ক্লাসের সেটা হচ্ছে আমাদের জোয়ার ভাটা এবং সমুদ্র। ঠিক আছে, এই টপিকের ওপরে ডিটেলস ক্লাস তোমাদের করানো হয়েছে। তো আমরা আজকে এই টপিকের ওপরে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো এসএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখ, যাতে রেগুলার তোমরা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, আর আমি তো তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু জেনারেল মানে অ্যাওয়ারনেস মানে জিকের জন্য আমরা এই বইটাকে প্র্যাকটিস করছি। যেহেতু বইটা ইংলিশ ভার্সন, কিন্তু আমি বাংলাতে প্র্যাকটিস করাচ্ছি বইটাকে, পুরো বাংলাতে কনভার্ট করে। তো আজকে আমরা এই বইটা প্র্যাকটিস করব ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফির টাইপ 4-এর প্রশ্নগুলো আলোচনা করব। পরপর যদি আমরা এই বইয়ের যে 14,475টা যে প্রশ্ন রয়েছে, এই বইয়ের প্রশ্নগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করছি যে কোনো পরীক্ষা, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা তুমি ইজিলি উত্তীর্ণ হয়ে যাবা। খুব ভালো একটা বই, তাই প্রত্যেকে বইটা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি প্রত্যেকে কিন্তু হেল্প পাবে। ঠিক আছে, চলো প্রত্যেকে আনসার করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন রয়েছে, প্রত্যেক আনসার করবে। ফিজিক্যাল জিওগ্রাফি টাইপ 4 থেকে আমরা আলোচনা করছি আজকে। চলো দেখো, প্রথম প্রশ্ন বলছে এল নিনো। আমরা দুটো টার্ম পড়েছিলাম জিওগ্রাফিতে, একটা হচ্ছে এল নিনো আর একটা হচ্ছে লা নিনো। তাহলে এখানে প্রশ্নটা দিয়েছে এল নিনো নামক জলবায়ুগত ঘটনা যা বিশ্বজুড়ে চরম আবহাওয়ার কারণ হয়, এর উৎপত্তি স্থলটা কোথায়? কারণ আমরা জানি এল নিনো এবং লা নিনো এরা হচ্ছে সামুদ্রিক একটা ঘটনা। কি ঘটনা? সামুদ্রিক ঘটনা, মানে এটা সমুদ্রে দেখা যায়। এবার প্রশ্ন হলো এই এল নিনো এই ঘটনাটা আমরা কোন সমুদ্রে দেখতে পাই? বলছে চীন সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। বলে ফেলো আনসার কি হবে, প্রত্যেকে আনসার করো। তাহলে এই যে এল নিনো দেখা যায় আমাদের কোথায়? সেটা হবে আমাদের প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। দেখো বলছে এল নিনো এল নিনো এটি একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। এল নিনো এটি কি? এটি একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। মূলত প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যভাগে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে এটি দেখা যায়। তাহলে কি বললাম, যে প্রশান্ত মহাসাগরে এই এল নিনোটা দেখা যায়। আর এটা কি? এটা হচ্ছে পানির তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, এল নিনোটা কি? এল নিনোটা একটা উষ্ণ সমুদ্র স্রোত। কি হলো? এল নিনো হচ্ছে একটা উষ্ণ সমুদ্র স্রোত। মনে থাকবে, পরীক্ষা আসতে পারে। এল নিনো কী ধরনের স্রোত? সেটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, আর এটা দেখা যায় প্রশান্ত মহাসাগরে। বোঝা গেল? ক্লিয়ার? আর বাকি যেগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিবে পিডিএফ দেখে, সমস্ত কিছু পিডিএফ রয়েছে এখানে। এবার চলে আসি লা নিনো সম্পর্কে। দেখো লা নিনোটা কি? এল নিনোর ঠিক বিপরীত। এটাও কিন্তু আমরা এই প্রশান্ত মহাসাগরে দেখতে পাই। আর এটা কি? এটা একটা ঠান্ডা সমুদ্র স্রোত। কি বললাম? শীতল সমুদ্র স্রোত। তাহলে এল নিনোটা কি? এল নিনোটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, আর লা নিনাটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। দুটোই কিন্তু আমরা প্রশান্ত মহাসাগরে দেখতে পাবো। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। খুব ভালো প্রশ্ন এখানে একটা দিয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর আর্কটিক মহাসাগর। আনসার করো প্রত্যেকে, প্রত্যেকে আনসার করো। কি বলছে দেখো, বলছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থান করছে? আনসার করো। তাহলে এটা এসেছিল 2011 সালে, যখন প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তখন এসেছিল 2011 সালে প্রাইমারি টেট পরীক্ষায়। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান করছে কোথায়? প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার এ।
দেখো বলছে কি, দেখো গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর সব থেকে বড় প্রবাল প্রাচীর। তাহলে বুঝতে পেরেছো, এটা হচ্ছে কি কোরাল রিফ বলা হয়, কোরাল মানে প্রবাল, যেমন আমাদের ভারতের লাক্ষাদ্বীপ একটা প্রবাল প্রাচীর, ঠিক না? তাহলে ঠিক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফটা কি, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটা পৃথিবীর সব থেকে বড় প্রবাল প্রাচীর। এটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে এবং কুইন্সল্যান্ড রাজ্যের কাছে অবস্থিত। কোথায়? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থান করছে। এটা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। জাস্ট এটুকু মনে রেখো, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্র উপকূল থেকে সমুদ্রের দিকে যে আস্তে আস্তে ঢালু সমতল বিস্তৃত তাকে কি বলা হয়? এই জিনিসটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে কি বলছে, যে কন্টিনেন্টাল শেপ, কন্টিনেন্টাল রাইজ, তারপর হচ্ছে কি অ্যাবিলাস প্লেন, আরেকটা হচ্ছে কি সাবমেরিন রিজন বা রিজেস, ঠিক আছে? তাহলে এগুলোর বাংলা মানে আছে মহীসপন, মহীতল, ঠিক আছে, এগুলো রয়েছে। তো আমরা ইংরেজিটাই মনে রাখি, কারণ পরীক্ষায় বিভিন্ন বাংলা মানে থাকতে পারে। তাহলে দেখো বলছে সমুদ্রের উপকূল থেকে সমুদ্রের দিকে যে আস্তে ঢালু সমতল বিস্তৃত থাকে তাকে আমরা কি বলবো? তাহলে এটা পড়ার আগে আমরা ছবির সাহায্যে একটু জেনে নিই। দেখো এই যে ছবিটা ভালো করে দেখো, সেটাকে বুঝতে পারবো। এটা হচ্ছে কি ওসিয়ান সম্পর্কে আমরা জানছি, মানে সমুদ্র সম্পর্কে। এটা হচ্ছে কি কন্টিনেন্টাল ক্রাস্ট, মানে হচ্ছে ওই যে সমুদ্রের তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলটা, এটা হচ্ছে সমুদ্রের তীরবর্তী অঞ্চল। এবার সমুদ্র থেকে দেখবে পুরোটাই কিন্তু মানে এরকম মানে মানে ঢালু হয়ে যায় না। প্রথমে কি থাকে, এরকম সমতল থাকে, এরকম সমতল থাকে। তারপরে কি হয়, মানে এটা হচ্ছে ভূপ্রকৃতি, মানে ভূমিরূপ, মানে মৃত্তিকা, মানে বালুর চর। তারপরে বালুর চরের কিছুটা অংশ কি থাকে, ওর উপরে জল থাকে। এইটা ওপরে যে সমতল অঞ্চল দেখো, এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা সমতল, ভালো করে দেখো, এই অঞ্চলটা কিন্তু অনেকটা দেখতে সমতল প্রকৃতির। এই অঞ্চলটাকে কি বলছে? এই অঞ্চলটাকে বলছে কন্টিনেন্টাল শেপ বলছে। তারপরে দেখো এই যে স্লোপ, ঢাল, স্লোপ মানে ঢাল হয়ে গেল, এই ঢালটাকে কি বলছে? কন্টিনেন্টাল স্লোপ বলছে। এটা একটা অনেকটা বেশি ঢাল থাকছে, অর্থাৎ কন্টিনেন্টাল সেলফ থেকে যে ঢালটা চলে আসে সেটাকে বলছে কন্টিনেন্টাল স্লোপ। তারপরে দেখো আবার একটা ঢাল চলে আসছে, এই ঢালটাকে বলছে কন্টিনেন্টাল রাইজ। তারপরে সমুদ্রের তলদেশে যেটা একদম সমান হয়ে থাকবে সেটাকে বলছে কি ওসিয়ান ফ্লোর বা কন্টিনেন্টাল প্লেন, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখে নিই প্রশ্নতে কি বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দেখো, যে সমুদ্র উপকূল থেকে সমুদ্রের দিকে আসতে ঢালু সমতল বিস্তৃত থাকে, মানে সমতল। দেখো সমতল বিস্তৃত, সমতল কথা বলছি, তার মানে এটা হবে আনসার কি কন্টিনেন্টাল শেপ। ঠিক আছে, সমতল বললে কি হবে? কন্টিনেন্টাল শেপ হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে সব কিছু লেখা আছে। আর এই কন্টিনেন্টাল শেপটাকে বাংলা বলছে মহীসপন। কি বলছে? মহীসপন। এখানে কিন্তু এর গভীরতা হচ্ছে 0 থেকে 200 মিটার। আর এখানে সব থেকে বেশি তোমার কি হয় বলো তো, অক্সিজেন, সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করে, সেই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে শৈবাল জন্মায়, যার কারণে এখানে প্ল্যাঙ্কটন জন্মায়। আর প্ল্যাঙ্কটন জন্মালে কিন্তু এখানে মাছের যে আবির্ভাব সব থেকে বেশি হয়, আর এটাকে সমুদ্রের জীববৈচিত্র্য ধরা হয়। তাহলে কন্টিনেন্টাল শেপকে কি বলা হয়? সমুদ্রের জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল বলা হয়। আর এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ লক্ষ্য করা যায়। এগুলো দেখো কন্টিনেন্টাল রাইস, যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে, কন্টিনেন্টাল রাইস। তারপর চলে আসছে দেখো অ্যাম্বিসাল প্লেন, যেটা সমুদ্রের তলে যেটা থাকবে সেটাকে হচ্ছে প্লেন বলছে। সব কিছু লেখা আছে, একটু তোমরা পড়ে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সব কিছু লেখা আছে। তারপর খুব ভালো প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, রিং অফ ফায়ার, এগুলো সবই কিন্তু ক্লাস 7-8 বই আছে, তাই এগুলো ভালো করে পড়তে হবে। রিং অফ ফায়ার কোথায় অবস্থিত? মানে কি বলতো, এটা হচ্ছে আগ্নেয় বলয়। আগ্নেয় বলয় কোথায় দেখতে পাওয়া যায়? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর আর্কটিক মহাসাগর। কী হবে অ্যান্সার? বা সুমেরু মহাসাগর। কি হবে? রিং অফ ফায়ার যেটাকে বলা হয় কি, যে আগ্নেয় গোলা,
এই আগ্নেয় গোলাটা কোথায় অবস্থান করছে সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, দেখো আমরা জানি যে একটা কথা আমরা শুনেছি যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, নামটা কি শুনেছো তোমরা? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় কেন বলা হয়? এই যে প্রশান্ত মহাসাগর রয়েছে, এই প্রশান্ত মহাসাগরের চারিদিকে যে ভূখণ্ড রয়েছে, মানে যে সমস্ত দেশ বা মহাদেশগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে আগ্নেয় উৎপাত হয়, মানে আগ্নেয়গিরি রয়েছে, অগ্নুৎপাত হয়, যার কারণে সেটা দেখতে কিন্তু একটা আগুনের বলয়ের মতো। এই জন্য এটাকে কি বলে, রিং অফ ফায়ার বলা হয়। তাহলে বুঝতে পেরেছো? এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো। আর এই যে প্রশান্ত মহাসাগরের যে চারপাশে কোন কোন দেশ অবস্থান করছে, জাপান, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, আলাস্কা, দক্ষিণ ও মধ্য আমেরিকা, পশ্চিম উপকূল, এই সমস্ত এলাকা। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একটি আধা বদ্ধ উপকূলীয় জলাশয় যার মুক্ত সংযোগ রয়েছে, মুক্ত সমুদ্রের সাথে রয়েছে, তাকে কি বলা হয়? ইস্টুয়ারি। ইস্টুয়ারি কথার অর্থ হচ্ছে নদীর মোহনা। তারপর হচ্ছে কি ফিয়র্ড, কোভ আর রিয়া কোস্ট। কী হবে অ্যান্সার? তাহলে কি বলছে, একটা উপকূলীয় জলাশয় যার একদিক হচ্ছে স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে আর একদিক সমুদ্রের সঙ্গে খোলা থাকে, তাকে আমরা বলবো নদীর মোহনা। কি বলবো? অপশন নাম্বার নদীর মোহনা বলবো। দেখো, নদীর মোহনাটা কি, এটার লেখা আছে যে একদিক খোলা থাকবে। ঠিক আছে, আর এই যেখানে নদীর মোহনা হয় সেখানে মিষ্টি জল এবং সমুদ্রের নোনা জলের কি হয়, মিশ্রণ তৈরি হয়। যেই মিশ্রণে তৈরি হয় কি, ব্র্যাকিশ ওয়াটার। কি বলা হয়? ব্র্যাকিশ ওয়াটার। যেমন চিল্কা হ্রদ, চিল্কা হ্রদটা কি, চিল্কা হ্রদটা হচ্ছে নদীর একটা মোহনা, তাই চিল্কা হ্রদ হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার হ্রদ। বুঝতে পেরেছো সবাই? দেখো, এবার ফিওরটা কি, ফিওর হচ্ছে হিমবাহের ফলে, মানে তোমাদের যখন হিমবাহ পড়িয়েছি তখন বলেছিলাম হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি গভীর সরু খাড়া, মানে একটা ভূমিরূপ। মানে ফিওর হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। আর কোভ, কোভটা হচ্ছে ছোট বৃত্তাকার বা ডিম্বাকার শান্ত উপসাগর। ঠিক আছে, একটা ছোট্ট উপসাগর। তারপর রিয়া কস্টটা কি, রিয়া কস্টটা হচ্ছে নদীর উপত্যকা যেটা সমুদ্রের জলে ডুবে যায়, যে নদীর উপত্যকা যেটা কিন্তু সমুদ্রের জলে ডুবে থাকে, তাকে বলছে রিয়া কোস্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর সবথেকে বড় মিঠা পানির ভান্ডার কোথায় রয়েছে? খুব ভালো একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, তাহলে এটা আনসার করে ফেলো। পৃথিবীর সবথেকে মিষ্টি জলের ভান্ডার কোথায় রয়েছে? হিমবাহ, যেটাকে বলা হয় গ্লেসিয়ার, ভূগর্ভস্থ জল, পুকুর আর হ্রদ। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। এর আগেও ক্লাসে পড়িয়েছি যে পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের ভান্ডার বলা হয় কাকে, সেটা হচ্ছে হিমবাহ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার এ। দেখো, এখানে কি বলছে, পৃথিবীর মোট পানির পরিমাণ রয়েছে কত? পৃথিবীর মোট পানির পরিমাণ রয়েছে 97%। ঠিক আছে, যেটা রয়েছে কত? নোনা জল, নোনা জল। মানে যদি আমরা টোটাল জলের পরিমাণ 100 ধরি, তাহলে 97% হচ্ছে নোনা জল আর 3% হচ্ছে মিষ্টি জল। এই 3%কে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 68 থেকে 70% হচ্ছে হিমবাহ বা বরফ আকারে সঞ্চিত থাকে, আর 30% থাকে ভূগর্ভস্থ মানে মাটির তলে, আর 1% থাকে কোথায়? নদী, পুকুর, হ্রদে। বুঝতে পেরেছো? তাহলে ভেবে দেখো কি পরিমাণ জল মানে হিমবাহ আকারে সঞ্চিত থাকে। তাই পৃথিবীর সব থেকে মিষ্টি জলের ভাণ্ডার কাকে বলা হয়? হিমবাহকে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মোট পৃষ্ঠের কত শতাংশ জলে আচ্ছাদিত? পৃথিবীর মোট পৃষ্ঠের কত শতাংশ জলে আচ্ছাদিত? পৃথিবীর মোট কত শতাংশ জলে আচ্ছাদিত? 55%, 70%, 80% আর 25%। কী হবে অ্যান্সার? পৃথিবীর মোট কত শতাংশ জলে আচ্ছাদিত?
তাহলে এখানে সঠিক আনসার হবে কি 70%, কারণ আমরা জানি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 2, অপশন 2 হচ্ছে কারেক্ট, 70%। দেখো আমাদের যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীর 70% কি জলে আচ্ছাদিত। সেই জন্য পৃথিবীকে যদি আমরা চাঁদ থেকে দেখি তাহলে দেখতে এটা নীল মতো হবে, কারণ জলের রং কি হয়, নীল কালার। তো সেই জন্য এটা দেখতে নীল রঙের বলে একে কী বলা হয়, নীল গ্রহ বলা হয়। ঠিক আছে, এখানে 70 বা 71% ধরা হয় মোটামুটিভাবে, আর 97% হচ্ছে নোনা জল, আর 3% হচ্ছে মিষ্টি জল। আর বেশিরভাগ জলই কিন্তু বরফ আকারে আচ্ছাদিত থাকে বা জমে থাকে। নেক্সট দেখো, বিশ্বের সবথেকে ছোট মহাসাগর কোনটি? বিশ্বের সবথেকে ছোট মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর আর আর্কটিক মহাসাগর। কী হবে অ্যান্সার? বিশ্বের সবথেকে ছোট মহাসাগর কোনটি? আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে দেখো সবথেকে ছোট মহাসাগর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, বলে ফেলো, সুমেরু মহাসাগর বা যেটাকে বলা হয় আর্কটিক মহাসাগর। ঠিক আছে, এটা সুমেরু মহাসাগর, মানে উত্তর মেরুতে যে মহাসাগরটি রয়েছে তাকে বলছে অপশন নাম্বার 4। দেখো এখানে বলছে কি আর্কটিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট এবং সবথেকে অগভীর। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা উত্তর মেরুতে অবস্থান করছে, বছরের অধিকাংশ সময় কিন্তু এটা বরফে ঢাকা থাকে। তাই এই মহাসাগরকে বলা হয় কি, এই মহাসাগরকে বলা হয় কি ওসিয়ান বলা হয়। কি বলা হয়? গ্লেসিয়ার বলা হয়। কি বলা হয়? গ্লেসিয়ার। এগুলোকে বেশিরভাগই গ্লেসিয়ার বলা হয়। তাহলে আমাদের পৃথিবীতে যে সমস্ত মহাসাগরগুলো রয়েছে, সেই 5টা বৃহৎ বৃহৎ মহাসাগর যে রয়েছে, ঠিক আছে, সেই মহাসাগরগুলোর নাম আমরা পড়ব আয়তন অনুযায়ী। সব থেকে বড়োকে প্রশান্ত মহাসাগর, তারপরে ছোটোকে আটলান্টিক মহাসাগর, 3 নম্বরে রয়েছে ভারত মহাসাগর, 4 নম্বরে রয়েছে দক্ষিণ মহাসাগর, 5 নম্বরে রয়েছে আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর, যেটা সব থেকে ছোট। নেক্সট দেখো, জলসম্পদ সংরক্ষণের সর্বোত্তম উপায় কোনটি? জলসম্পদ সংরক্ষণের সর্বোত্তম উপায় কোনটি? বৃষ্টির জলকে সংরক্ষণ করা, অবশ্যই এটা ভালো জিনিস। তাহলে বৃষ্টির জল সংরক্ষণ বা যেটা বলা হয় রেন ওয়াটার হারভেস্টিং। তারপর হচ্ছে সাস্টেনেবল ওয়াটার ইউটিলাইজেশন, মানে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে জলের ব্যবহার করা, এটাও ঠিক। 3 নম্বর বলছে প্রাকৃতিক উদ্ভিদ পুনর্জন্মে উৎসাহ প্রদান করা, মানে প্রাকৃতিক উদ্ভিদ মানে সবুজ উদ্ভিদগুলোকে কি করতে হবে, বেশি বেশি করে জন্মাতে হবে, তাহলে বৃষ্টির জল সংরক্ষণ হবে, এটাও ঠিক। তাহলে ওপরে রেখে দিলে সবগুলি সঠিক আনসার। তাহলে এখানে আমার সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4। দেখো এখানে সব কিছু লেখা আছে যে কোনটা কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে, সব কিছু লেখা আছে। দেখো, প্রাকৃতিক উদ্ভিদ সংরক্ষণ, বনভূমি প্রাকৃতিক গাছপালা সংরক্ষণ করলে মাটির ক্ষয়রোধ হয়, ভূগর্ভস্থ জল পুনরায় আবার বাড়ে। নেক্সট বলছে স্প্রিং টাইড, একটা হচ্ছে কি নিপ টাইড, মানে 2 রকমের আমরা জোয়ার দেখতে পাই। মানে উচ্চ জোয়ার কাকে বলছে? স্প্রিং টাইড মানে হচ্ছে উচ্চ জোয়ার। শুধুমাত্র আমাবস্যা তিথিতে হয়। 2 নম্বর আমাবস্যা পূর্ণিমা তিথিতে হয়। শুধুমাত্র পূর্ণিমাতে হয় যখন চাঁদ প্রথম কোয়ার্টারে থাকে। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে উচ্চ জোয়ার সব থেকে কখন বেশি হয়? উচ্চ জোয়ার হয় যখন আমাবস্যা এবং পূর্ণিমাতে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তোমাদের জোয়ার ভাটার ওপরেও কিন্তু ডিটেলসে ক্লাস করানো আছে, অবশ্যই মন দিয়ে ক্লাসটা করে নেবে। ঠিক আছে, সব ক্লাসগুলো করানো আছে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। দেখো কি বলা হয়েছে, বলছে স্প্রিং টাইড যখন হয় যে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখে অবস্থান করে। একই সরলরেখা বলতে ধরো এখানে আছে সান, এখানে আছে মুন, এখানে আছে কি আর্থ, তখন কি হবে? স্প্রিং টাইড হবে। বুঝা গেল? এগুলো মাথায় রাখতে হবে। মানে চাঁদ, সূর্য, পৃথিবী যখন একই সরলরেখে অবস্থান করবে। এটি সাধারণত পূর্ণিমা বা ফুল মুনে হয়ে থাকে, আর একটা হচ্ছে নিউ মুন বা আমাবস্যাতে হয়ে থাকে।
ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর যখন এটা ঠিক বিপরীতে যখন যাবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এখানে ধরো পৃথিবী রয়েছে, এখানে সূর্য রয়েছে, এখানে চাঁদ রয়েছে, যদি এরকম অ্যাঙ্গেল হয় সেটাকে বলছে নিপ টাইড বলছে। ঠিক আছে, নিপ টাইড মানে হচ্ছে মানে নিম্ন জোয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলে আসি পূর্ণিমা। পূর্ণিমাতে সূর্য, চাঁদ এবং পৃথিবীর অবস্থান কীরকম, পরীক্ষা আসতে পারে। তাহলে পূর্ণিমা হচ্ছে কি, সূর্য থাকবে এখানে, এখানে থাকছে সান, তারপর কি থাকবে আর্থ, তারপর কি থাকবে বলে ফেলো, তারপর থাকবে আমাদের চাঁদ মানে মুন। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, চন্দ্রগ্রহণ। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো চন্দ্রগ্রহণ পূর্ণিমাতে। তাহলে সূর্য, পৃথিবী, চাঁদ যখন একই সাথে থাকবে সেটাকে আমরা বলবো পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলবো, চন্দ্রগ্রহণ বলবো। এবার চলে আসি আমরা নেক্সট, দেখো এবার চলে আসো যে আমাবস্যাটা কি। আমাবস্যাটা হচ্ছে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী, সূর্য, চাঁদ, পৃথিবী একই সঙ্গে থাকবে। মানে কি থাকছে, এখানে থাকছে আমাদের সান থাকছে, সান, তারপর থাকছে চাঁদ মানে মুন, তারপর হচ্ছে আর্থ। এটাকে আমরা কি বলবো, অমাবস্যা বলবো, বা আমরা এটাকে কি বলবো, সূর্যগ্রহণ। ঠিক আছে, মনে থাকবে। দেখো এবার সূর্যগ্রহণ যেটা বললাম, সূর্য, চাঁদ, পৃথিবী যখন থাকবে সেটাকে আমরা বলবো সূর্যগ্রহণ। আর তারপর ঠিক যখন চলে আসলো চন্দ্রগ্রহণ, যখন সূর্য, পৃথিবী, চাঁদ, এটাকে আমরা বলবো চন্দ্রগ্রহণ। বুঝতে পেরেছো? জিনিসটা ভালো করে পড়ে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, সমুদ্রের জলভাগের যে উপকূলীয় অংশ মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। মানে বুঝতে পেরেছো? এই যে আমি তোমাদেরকে এতক্ষণ একটা ছবি দেখালাম, ওই যে মহিষাপনের, মনে পড়ছে? এইরকম একটা ঢাল রয়েছে, এইরকম রয়েছে, এরকম রয়েছে, তারপর এরকমভাবে চলে আসছে। তাহলে এইটা ধরো একটা মূল ভূখণ্ড, আর এই যে অঞ্চলটা, এটাকে বলছে কন্টিনেন্টাল শেপ বলছে, যেটা কিন্তু মানে মহাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত। তাহলে কী হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? চলো অপশানগুলো দেখো। তাকে বলছে কি স্থুমাস, ওসিয়ানিক রিজ বলা হয়, মহাদেশীয় প্রান্ত বা কন্টিনেন্টাল শেপ বলা হয়, আর মহাদেশীয় ঢাল বা কন্টিনেন্টাল স্লোপ বলা হয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশান নাম্বার 3। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, স্থুমাস। এই স্থুমাসটাকে যখন দুটি মানে ভূমিকে কোনো একটা সরু স্থলপাত দ্বারা যুক্ত করবে সেটাকে বলছে স্থুমাস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ওসিয়ানিক রাইজ বলতে কি বোঝে দেখো, ধরো একটা সমুদ্র, একটা সমুদ্র রয়েছে, এই সমুদ্রের নিচে দেখো একটা এরকম পাহাড় দেখা গেছে আছে, সেটাকে বলছে ওসিয়ানিক রাইজ বলছে। মানে সমুদ্রের তলদেশে যখন কোনো উঁচু ভূমিরূপ দেখা যাবে সেটাকে বলছে ওসিয়ানিক রাইজ। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর বাকিগুলো তো বলেছি। নেক্সট দেখো, নেক্সট বলছে অ্যাটল কিসের একটি ধরন। অ্যাটল কিসের একটি ধরন, এটা হচ্ছে বালিয়াড়ি বা স্যান্ড ডিউন, লেক, তারপর হচ্ছে কি স্যান্ডবার, আর একটা হচ্ছে কি ইনল্যান্ড সি বা আভ্যন্তরীণ সমুদ্র। কী হবে অ্যান্সার, প্রত্যেকে আনসার করো। তাহলে অ্যাটলটা কি, অ্যাটলটা হচ্ছে এক ধরনের স্যান্ডবার। তাহলে অপশান নাম্বার 3, বালুর বাঁধ বলা হয় বা প্রবাল প্রাচীরও বলা হয়। ঠিক আছে, অ্যাটলটাকে দেখো, এটাকে বলছে স্যান্ডবার এটা কি বলছে, বালুর যে বাঁধ সেটাকে বলতে চাইছে। আর আরেকটা কি রয়েছে, প্রবাল প্রাচীর দ্বারা এটাকে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে।
অ্যাটল হচ্ছে সমুদ্রের মধ্যে রিং বা ডোনেটের মতো আকারের দ্বীপ, যা প্রবাল প্রাচীর বা যেটা কোরাল রিফ নামেও পরিচিত, যেমন হচ্ছে লাক্ষাদ্বীপ আমাদের। ঠিক আছে, এটা অগভীর লেগুনে কিন্তু থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে উপকূলের দিকে ধেয়ে আসা তরঙ্গকে কি বলা হয়? মানে ধরো এটা একটা সমুদ্র, এই যে সমুদ্র তরঙ্গ, এইভাবে সমুদ্র তরঙ্গ যে সামনের দিকে ধেয়ে আসে, এই সামনের দিকে তরঙ্গটাকে কি বলা হয়? সোয়াস, সুনামি, তারপর হচ্ছে কারেন্ট আর টাইড। তাহলে সঠিক আনসার হবে কি? সোয়াস। অপশান নাম্বার এ হচ্ছে কারেন্ট। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিও, না হলে কিন্তু অনেক বড় ক্লাস হয়ে যাবে। তোমরা একটু পড়ে নিও, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর করে বাংলায় লেখা আছে। বলছে দুটি সাগর বা জলভাগকে সংযুক্তকারী শুরু জলপথকে কি বলা হয়? কি বলছে যে এখানে বলছে এক মিনিট, দুটি সাগর বা জলভাগকে সংযুক্তকারী শুরু জলপথকে কি বলা হয়? বে, স্ট্রেট, তারপর হচ্ছে কি উপদ্বীপ আর স্থুমাস। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? স্ট্রেট বা প্রণালী বলা হয়। ঠিক আছে, এটাকে কী বলা হয়? প্রণালী বলা হয়। তাহলে দুটো জলাশয়কে যখন কোনো একটা ছোট্ট জলপাত দ্বারা যুক্ত করা হবে সেটাকে বলছে কি? প্রণালী। যেমন চলেছে প্রক প্রণালী, ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে। ঠিক আছে, প্রক প্রণালী। তারপর নেক্সট চলে আসো, জিব্রাল্টার প্রণালী রয়েছে, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। আর উপদ্বীপ বলতে কি বোঝায়? যেটা হচ্ছে কি পেনিনসুলিয়া বা উপদ্বীপ বলতে কি বোঝায়? যার 3 দিক জল থাকবে আর একদিক স্থল ভাগ, তাকে বলছে কি? উপদ্বীপ। যেমন হচ্ছে কি আরব উপদ্বীপ, ভারতীয় উপদ্বীপ, এগুলো। আর স্থুমাসটা কি? স্থুমাস হচ্ছে এটা একটা শুরু স্থলপথ, যা দুটি বড় মানে স্থলভাগকে যুক্ত করেছে। মানে দুটো স্থলভাগকে যখন একটা শুরু স্থলভাগ দ্বারা যুক্ত হবে সেটাকে বলছে স্থলমাস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর জলপথকে যুক্ত করলে সেটা হবে কি? স্ট্রেট। আর স্থলপথকে যুক্ত করলে হবে স্থুমাস। যেমন কি রয়েছে দেখো, পানা যেমন রয়েছে পানামা স্থুমাস রয়েছে, যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে। সুয়েজ স্থুমা রয়েছে, আফ্রিকা এবং এশিয়াকে যুক্ত করেছে। কোরিয়ান স্থুমাস রয়েছে, যেমন কোরিয়ান উপদ্বীপকে এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, সব থেকে গভীর মহাসাগর কোনটি? খুব ভালো প্রশ্ন। সব থেকে গভীর মহাসাগর কোনটি? বলছে কি আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর। তাহলে সব থেকে গভীর মহাসাগর নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার কী হবে? 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে কোরাল রিফগুলো গুলো সমুদ্রে মানে কোন ভূপ্রকৃতির সমতুল্য? খুব ভালো প্রশ্ন। সমুদ্রে যে কোরাল রিফ রয়েছে মানে প্রবাল প্রাচীর রয়েছে, সেখানে কী হয় বলো তো? তোমরা যদি মোবাইলে দেখো, রিলসে দেখো, কোরাল রিফ একদম কালারফুল, সমুদ্র তলে কালারফুল, বিভিন্ন কালারফুল মাছ দেখতে পাও নিশ্চয়, সেগুলো হচ্ছে কোরাল রিফ। এখানে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য থাকে, প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য। এটা আমাদের ভূপ্রকৃতির কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, বা ভূপ্রকৃতির কিসের সঙ্গে? নাতিশীতোষ্ণ অরণ্য, উষ্ণমণ্ডলীয় বর্ষবন মানে ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাভানা আর যে ঝোপঝাড়। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? ট্রপিক্যাল রেন ফরেস্ট। কারণ আমরা জানি ট্রপিক্যাল রেন ফরেস্টে প্রচুর বৃষ্টিপাত হয়, এখানেই জীববৈচিত্র্য সব থেকে বেশি। ঠিক তেমনি সমুদ্রের মধ্যে এই কোরাল রিফে জীববৈচিত্র্য সব থেকে বেশি। নেক্সট দেখো, নেক্সট বলছে সি ব্রিজ কখন গঠিত হয়? সি ব্রিজ মানে কি বলতো? যে সমুদ্র হাওয়া বা সমুদ্র বাতাস। ঠিক আছে, সি ব্রিজ কখন গঠিত হয়? দিনের বেলায়, রাত্রিবেলায়, উভয় সময়ে আর মৌসুমি ভিত্তিক।
কী হবে অ্যান্সার? তাহলে সমুদ্র বায়ু প্রবাহিত হয় কখন? দিনের বেলায়। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, দিনের বেলায়, বিশেষ করে বিকেল বেলাতে। কারণটা কি দেখো, কারণটা আমরা একটু ভালো করে দেখে নিই কী বলছে, ব্যাখ্যা দেখো। দিনের বেলায় স্থলভাগ তুলনায় বেলায় কী হয়, দিনের বেলা মানে সূর্য যখন কিরণ দেয় তখন জলভাগের তুলনায় স্থলভাগ কী হয়, দ্রুত গরম হয়ে যায়। দ্রুত গরম হওয়ার কারণে বায়ু কী হয়, উষ্ণ হয়ে যায়। আর উষ্ণ বায়ু হালকা হয়ে গেলে কী হবে, ওপর দিকে উঠে যাবে। আর ওপর দিকে উঠে গেলে এখানে কী হবে, স্থলভাগটা শূন্যস্থান পূরণ হয়ে যাবে। আর এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য সমুদ্র থেকে যে শীতল বায়ু ছুটে ছুটে চলে আসে, এভাবে ছুটে ছুটে চলে আসে, এই জন্য দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। আর ঠিক তেমনি রাত্রিবেলায় কী হয়, কি বলো, মানে স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রিবেলায়। চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে ভূমিকম্পজনিত সমুদ্র তরঙ্গ, যে ভূমিকম্পজনিত সমুদ্র তরঙ্গ উপকূলে প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়ে তাকে কি বলা হয়? বুঝতে পেরেছো? যে ভূমিকম্পজনিত সমুদ্র তরঙ্গ উপকূলে প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়ে তাকে কি বলা হয়? বলছে জোয়ার ভাটা, সুনামি, সাগর স্রোত আর ঘূর্ণিঝড়। কী হবে অ্যান্সার? তাহলে এটারও সঠিক আনসার তোমরা প্রত্যেকেই জানো, এটা আনসার হবে অপশন নাম্বার 2 সুনামি। ওকে, অপশন 2 সুনামি। নেক্সট দেখো, নেক্সট বলছে গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সব থেকে বড় প্রবাল প্রাচীরটি কোথায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন, এর আগে আলোচনা করলাম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে কি অস্ট্রেলিয়া, ফিলিপাইন আর ইন্দোনেশিয়া। কী হবে অ্যান্সার? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থান করছে? কী হবে অ্যান্সার? তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 অস্ট্রেলিয়া। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভারত মহাসাগরে সব থেকে গভীর খাতটির নাম কি? তাহলে পৃথিবীর সব থেকে গভীর খাতের নাম আমরা জানি মারিয়ানা খাত, কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত সব থেকে গভীর খাতটির নাম কি? জাভা ট্রেঞ্চ মানে জাভা খাত, তারপর বলছে কি আলিউশিয়ান ট্রেঞ্চ, আটাকামা ট্রেঞ্চ, আর্টিজাস ট্রেঞ্চ। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ জাভা ট্রেঞ্চ। তাহলে ভারত মহাসাগরে অবস্থিত সব থেকে গভীর খাতের নাম হচ্ছে জাভা ট্রেঞ্চ, মনে থাকবে। আর এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে ইন্দোনেশিয়া। দেখে নাও অবস্থানটা, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ বা সুমাত্রা দ্বীপের কাছে অবস্থান করছে। তাই এটাকে বলা হয় কি জাভা খাদ, মানে জাভা এবং সুমাত্রার কাছে অবস্থান করছে। ঠিক আছে। আর বিশ্বের সবথেকে গভীরতম খাতের নাম কি? মারিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। ঠিক আছে, মারিয়ানা খাত অবস্থান করছে কোথায়? প্রশান্ত মহাসাগরে, জাস্ট এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে সুনামি কাকে বলা হয়? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জোয়ার ভাটার তরঙ্গ আর সমুদ্র তলের নিচে সৃষ্ট তরঙ্গ। কী হবে অ্যান্সার? সুনামি বলতে কোনটিকে বোঝায়? তাহলে সঠিক আনসার হবে সুনামি বলতে বোঝায় সমুদ্র তলের নিচে সৃষ্ট তরঙ্গ বা আন্ডার সি ওয়েভস। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। সুনামি কি? সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ। ঠিক আছে, আর এটা হচ্ছে সমুদ্রতলে শক্তিশালী এক ধরনের ভূমিকম্প। এই সুনামি ভূমিকম্পের কারণে হতে পারে, আগ্নেয়গিরির কারণ হতে পারে, আর সমুদ্রতলে ভূমিধসের কারণেও কিন্তু হতে পারে। নেক্সট, সমুদ্রে জোয়ার ভাটার মূল কারণ কি? তাহলে সমুদ্রে জোয়ার ভাটার মূল কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাব, শুক্র গ্রহের মহাকর্ষীয় প্রভাব, সূর্যের আকর্ষণীয় প্রভাব আর চাঁদের আকর্ষণীয় প্রভাব। কী হবে আনসার? সমুদ্রে জোয়ার ভাটার মূল কারণ কি? তাহলে জোয়ার ভাটার মূল কারণ হচ্ছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল। কিন্তু এখানে বলছে মূল কারণ কোনটা? তাহলে মূল কারণ যখন জিজ্ঞেস করবে তখন হবে চাঁদের আকর্ষণ বল। কারণ সূর্য পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, তাই পৃথিবীর ওপরে সূর্যের আকর্ষণ বল থেকে চাঁদের আকর্ষণ বলটা বেশি। তাই জোয়ার ভাটার জন্য মেনলি হচ্ছে চাঁদের আকর্ষণ বল দায়ী।
দেখো যেটা বললাম তোমাদের নিপ টাইডটা কি, একটা তো বললাম নিপ টাইডটা কি, যখন সূর্য চাঁদ এবং পৃথিবী 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটাকে বলছে নিপ টাইড বলছে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন বলছে সুনামি সৃষ্টির কারণগুলো কি। এর আগে আলোচনা করলাম, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঘূর্ণিঝড়, সমুদ্র তলের ভূমিকম্প আর চাঁদের আকর্ষণ। কী হবে অ্যান্সার? তাহলে সুনামির প্রধান কারণ হচ্ছে সমুদ্র তলের ভূমিকম্প। এছাড়া বাকি যে কারণগুলো রয়েছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এটা হতে পারে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, জোয়ার ভাটা বা টাইড কিসের কারণে ঘটে? জোয়ার ভাটা কিসের কারণে ঘটে? পৃথিবীর আকর্ষণীয় টান চাঁদের ওপর বা আর্থ অন দ্য মুন, পৃথিবীর মহাকর্ষীয় টান বা সূর্যের ওপর। ঠিক আছে, 3 নম্বর বলছে কি, সূর্য চাঁদ আকর্ষণীয় টান পৃথিবীর ওপর, চাঁদ আকর্ষণীয় মহাকর্ষীয় টান পৃথিবীর ওপর। তাহলে আমি এর আগেই বললাম যে জোয়ার ভাটার জন্য দায়ী হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ বল। পৃথিবীর কি বলছে? সূর্য চাঁদের আকর্ষণীয় বল। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট বলছে সূর্য চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর ওপরে প্রভাব ফেলে। এটা মাথায় রাখবে, এগুলো পড়ে নিবে তাহলে বুঝতে পারবে। একটা স্প্রিং টাইড থাকছে আর একটা থাকছে নিপ টাইড। এই দুটো টাইড কিন্তু ভালো করে মনে রেখো। স্প্রিং টাইড হচ্ছে চাঁদ সূর্য পৃথিবী যখন একই স্থলরেখায় থাকছে, আর নিপ টাইড হচ্ছে যখন চাঁদ সূর্য পৃথিবী 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আর জোয়ার ভাটার জন্য মেন দায়ী হচ্ছে চাঁদ, আর সহায়ক হিসেবে রয়েছে কে? সূর্য। নেক্সট দেখো, সমুদ্রের জোয়ার ভাটা কোন কারণে ঘটে? সূর্যের প্রভাব, চাঁদের প্রভাব, চাঁদ ও সূর্যের সম্মিলিত প্রভাব, পৃথিবী ও সূর্যের আকর্ষণীয়। কী হবে অ্যান্সার? তাহলে সমুদ্রের জোয়ার ভাটার মেন কারণটা কি? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি, চাঁদ ও সূর্যের সম্মিলিত প্রভাব, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সমুদ্রের জল বৃষ্টির জলের তুলনায় কেন লবণাক্ত? মানে সমুদ্রের জল বৃষ্টির জলের তুলনায় কেন বেশি লবণাক্ত? কারণ কি দেখো, বলছে নদীগুলো পৃথিবী থেকে লবণ ধুয়ে নিয়ে সমুদ্রে ফেলে। এটা হতে পারে, কারণ বৃষ্টির জল কী হয়, বৃষ্টির জল তো মিষ্টি। যখন বৃষ্টির জল মাটিতে পড়ে, মাটিতে কি থাকে, বিভিন্ন যে তোমার লবণগুলো থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই যে লবণগুলো মাটির সঙ্গে থাকে, সেগুলো বৃষ্টির জলে ধুয়ে যায়, ধুয়ে নদীতে পড়ে, সে নদীর জল গিয়ে সমুদ্রে পড়ে, যার ফলে কী হয়, সমুদ্রের জল কী হয়, লবণাক্ত হয়। এটা হতে পারে। 2 নম্বর বলছে সমুদ্র তলে লবণ উৎপাদনকারী খনি আছে। এটা কি কোনো কথা হলো? 3 নম্বর বলছে সমুদ্রের প্রাণীরা লবণ উৎপাদন করে। 4 নম্বর বলছে সমুদ্রের চারপাশে বাতাস লবণাক্ত। তাহলে এখানে সঠিক আনসার কী হয় বলে ফেলো? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলছে সমুদ্রে উদ্ভিদ বা যেটাকে বলছে মেরিন প্ল্যান্ট কোন গভীরতা পর্যন্ত সীমাবদ্ধ থাকে? বলো। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে আমরা বললাম যে সমুদ্রে কোন অঞ্চল পর্যন্ত যে সবুজ উদ্ভিদ দেখা যায় সমুদ্রে, বলছে 200 মিটার, 20 মিটার, 100 মিটার, 1000 মিটার আর 2000 মিটার। তাহলে এখানে বলেছিলাম যে ওই যে মহিষপন, যেখানে কি হয় সমুদ্রের অক্সিজেন তারপরে সূর্যের আলো পৌঁছায়, সেটাকে বলছে কি 200 মিটার। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। বলছে উদ্ভিদের বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন, শৈবাল, উইডস বৃদ্ধির জন্য সূর্যালোক প্রয়োজন। সমুদ্রের ওপরের অংশ সূর্যের আলো পৌঁছায়, একে কি বলা হয়? ফটিক জোন বলে। কি বলা হয়? ফটিক জোন বলা হয়। আর এই আলোকিত স্তর সাধারণত সর্বাধিক 200 মিটার গভীর হয়ে থাকে। ঠিক আছে, আর আর অ্যাফোটিক মানে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেটাকে বলছে অ্যাফোটিক, যেটা 200 মিটার গভীরতার থেকে বেশি। দেখো
এখানে ফটিক জোনটা কি 0 থেকে 200 মিটার, এখানে সূর্যের আলো পৌঁছায়, এখানে সব থেকে বেশি জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর অ্যাফোটিক জোনটা কি, অ্যাফোটিক হচ্ছে 200 থেকে 1000 মিটার পর্যন্ত, এখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে, কোনো উদ্ভিদ জন্মায় না, মাছ ও কিছু জৈব প্রাণী এখানে হালকা লক্ষ্য করা যায়। আর অ্যাবাইজাল জোনটা কি, যেটা 1000 মিটারের নিচে কয়েক হাজার মিটার পর্যন্ত, এখানে চরম চাপ এবং অন্ধকার ঠান্ডা তাপমাত্রা, এখানে প্রচুর ঠান্ডা, মানে এখানে কোনো রকমের কি যায় না বলো তো, এখানে মানে সূর্যের আলো যায় না বলেই চলে। আর এখানে কি, এখানে তোমার বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছগুলো রয়েছে, অনেক দামি দামি যে সামুদ্রিক মাছগুলো আমরা দেখি, সেইগুলো কিন্তু এই সমস্ত এলাকায় পাওয়া যায়, ঠিক আছে। যেমন লবস্টার মাছের এক একটা দাম হচ্ছে 10,000 15,000 টাকা দাম, এটা ছোট্ট মাছের দাম। তাহলে সেই মাছগুলো কিন্তু এই সমস্ত অঞ্চলে পাওয়া যায়। নেক্সট চলে আসি, মারিয়ানা খাদ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তারপরে চলে আসো ভারত মহাসাগর আর আর্কটিক মহাসাগর। তাহলে মারিয়ানা খাদ লক্ষ্য করা যায় কোথায়, সেটা হবে আমাদের প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, ঠিক আছে, অপশন নাম্বার 2। চলো নেক্সট দেখো, বলছে সুনামি কী কারণে হয়? সুনামি হওয়ার কারণ কি? ঠান্ডা ও গরম স্রোতের কারণে হয়ে থাকে, ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তাহলে কী হবে অ্যান্সার? সুনামি হওয়ার যে মেন কারণ সেটা হচ্ছে কি ভূমিকম্প, বা অনেক সময় কিন্তু আগ্নেয়গিরির কারণেও কিন্তু সুনামি হতে পারে, কিন্তু মেন কারণ হচ্ছে ভূমিকম্প। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। এখানে সব কিছু অপশানগুলো সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে। তোমরা যারা কিন্তু ভালো করে পিডিএফটা পড়বে সব কিছু পারবে, ওকে। নেক্সট কোশ্চিন, এল নিনো কি? এটা একটি উষ্ণ সমুদ্র স্রোত, সমুদ্র ঝড়, উষ্ণমণ্ডলীয় বায়ুপ্রবাহের গোলযোগ, টাইফুনের আর এক নাম। তাহলে কী হবে অ্যান্সার? এল নিনোটা কি? এল নিনোটা হচ্ছে এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে ইকো সাউন্ডিং বলতে কি বোঝায়? ইকো সাউন্ডিংয়ের কাজ কি? বলছে সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয়, শব্দ তরঙ্গের বিস্তার, ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড করতে ব্যবহার করা হয়, বায়ুমণ্ডলের ঘনত্ব মাপতে। তাহলে ইকো সাউন্ডিংয়ের কাজ হচ্ছে কি, যে সমুদ্রের গভীরতা মাপতে। তাহলে কীরকম হয়, যে এইটা ধরো একটা বৃহৎ সমুদ্র, এবার জাহাজে করে কি ইকো মেশিন নিয়ে গিয়ে র্যাডারের সাহায্যে কী করা হয়, একটা ইকো সেন্ড করা হয়। সেই ইকোটা যাচ্ছে 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 গিয়ে নিচের দিকে যখন আঘাত পাবে তখন ইকোটা আবার পুনরায় ঘুরে আসবে। তখন এই ইকোর দৈর্ঘ্যটা পরিমাপ করলেই আমরা বুঝতে পারবো যে সমুদ্রের গভীরতাটা কত আছে। নেক্সট কোশ্চেন, সমুদ্রের জোয়ার ভাটায় কোন শক্তি সঞ্চিত থাকে? খুব ভালো প্রশ্ন। সমুদ্রের জোয়ার ভাটায় কোন শক্তি সঞ্চিত থাকে? বলছে হাইড্রোলিক এনার্জি, মানে জলশক্তি, এটা তো অবশ্যই, কারণ জোয়ার ভাটা থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। গতিশক্তি, অবশ্যই গতিশক্তি থাকবে। এছাড়াও কি থাকে, মাধ্যাকর্ষণজনিত শক্তি, বা যেটাকে বলছে পোটেনশিয়াল এনার্জি, এটাও থাকবে। তাহলে অপশন নাম্বার ডি কী বলছে ওপরের সবগুলি? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন বলছে, যে স্থানে লবণাক্ত জল বা সমুদ্র বা মিঠা জল নদীর সর্বদা মিশে থাকে তাকে কি বলা হয়? যে স্থানে লবণাক্ত জল, বা যেটা সমুদ্র জল, মানে সমুদ্রে লবণাক্ত জল এবং নদীর মিষ্টি জল সর্বদা মিশে থাকে তাকে কি বলা হয়? জোয়ারের মোহনা, ডেল্টা, উপসাগর এবং উপসাগরের খাড়ি, কি বলা হবে? এর আগেই বললাম নদীর মোহনা বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, নিচের কোন মহাসাগরে আকৃতি ইংরেজি এস, মানে এস বর্ণের মতো? তাহলে নিচের কোন মহাসাগরে আকৃতি এস মতো? বলছে আর্কটিক ওশিয়ান, ভারত মহাসাগর,
তারপর কি বলছে আটলান্টিক ওশিয়ান আর প্যাসিফিক ওশিয়ান। তাহলে এটা সঠিক আনসার হবে কি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর দেখতে কিন্তু এস আকৃতির হয়ে থাকে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলো খুবই সুন্দর নোটস দেওয়া আছে। নেক্সট, যে সমুদ্রতলে ধীরে ধীরে ঢালু হয়ে মহাদেশকে ঘিরে রেখেছে তাকে কি বলা হয়? যে সমুদ্রতল ধীরে ধীরে ঢালু হয়ে মহাদেশকে ঘিরে রেখেছে তাকে কি বলা হয়? কোস্ট বলা হয়, কন্টিনেন্টাল শেপ বলা হয়, কন্টিনেন্টাল প্ল্যাটফর্ম বলা হয়, আর কন্টিনেন্টাল স্লোপ বলা হয়। তাহলে এটা সঠিক আনসার কী হবে? কন্টিনেন্টাল শেলফ বলা হয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, তো আমাদের কিন্তু টাইপ 4 কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা অন্যান্য যে টাইপগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। প্রত্যেকটা টপিকের উপর ডিটেলসে ক্লাস আছে, ভালো করে ক্লাসগুলো করো আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে।